ঘুমের অতলে পাড়ি জমানোর আগে চকিতে কানে আসে কলিং বেলের শব্দ। ঘুম উড়িয়ে ধরফর করে বসে নিষাদ। ঘড়িতে চোখ রাখতেই বুঝতে পারল হৃদ এসেছে, কিন্তু হৃদ তো কখনোই ডোরবেল বাজায় না। লক খুলে নিচেই ঢুকে পড়ে। চোখের পাতা প্রশস্ত করে কান খাড়া করল। হয়তো ভুল শুনেছে এই ভেবে পুনর্বার কলিং বেল বাজতেই লাফ দিয়ে বেড থেকে নামলো নিষাদ। এবার ভুল শোনেনি। গলায় ওড়না পেঁচিয়ে দৌড়ে ঘর থেকে বেরোলো। পায়তারায় ভুলেই গেল ঘরের লাইট চালানোর কথা। দরজা খুলতেই অন্ধকারের মধ্যে বুঝতে পারল হৃদ এসেছে। নিষাদ সেই অন্ধকারের মাঝে মিষ্টি হাসল। হৃদ কোনো অভিব্যক্তি করল না, অথচ এই আধারের মাঝে হৃদের নিঃশক্ত চোখ ঠিকই দেখল নিষাদ। টলমল পায়ে পাশ কাটালো নিষাদকে। ঘরে চলে যেতে নিষাদ দরজা বন্ধ করে ঘরে গেল। হৃদ ঘরে গিয়ে ধপ করে কাউচে বসে পড়ল। লাইট জ্বালালো না। নিষাদ ঘরে গিয়ে চুপটি মেরে দাঁড়িয়ে থাকে। হৃদের ইগল চক্ষু তার দিকেই নিবদ্ধ। হৃদ মাথা নিচু করে বসেছিল। হুট করে চোখ জোড়া স্থির করে নিষাদের পানে। অন্ধকারে সবকিছু স্পষ্ট না হলেও চাঁদের আলোয় স্পষ্ট হলো নিষাদের অবর্ণীয় সৌন্দর্য। হৃদ উঠে দাঁড়ালো। একটু একটু পদচুকুল ফেলে এগিয়ে যায় নিষাদের দিকে। নিষাদ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। শ্বাসনালী থেকে নিঃশ্বাস ফেলে নিঃশব্দে। হৃদ এগিয়ে গিয়ে নিষাদের কোমরে হাত রাখে। নিষাদের শরীর ঝনঝনিয়ে ওঠে। কোমরে বল প্রয়োগ করে কাছে টেনে নিল হৃদ। হৃদ ঘ্রাণেন্দ্রিয় ডুবায় নিষাদের চুলে। লম্বা এক শ্বাস টেনে স্বগতিক গলায় বলে, ইউনুদুরোত্তমা, যে তোমার শরীরে নোংরা হাতে কলুষিত করেছিল তার হাত আমি থেতলে দিয়েছি, ভেঙে দিয়েছি, ওই জানোয়ারকে ভস্ম করে ফেলেছি। নিষাদ ঘাবড়ে গেল। হৃদের বুক ঠেলে সরাতেই দেখল হৃদের ঠোঁটে পাকা হাসি। চোখ জোড়া যেন রঞ্জিত হয়েছে রক্তে। নিষাদ ভয় পেয়ে গেল। কি বলছে এ লোক এসব? নিষাদকে নিশারা দেখাতে দেখে হৃদ ফিজল কণ্ঠে শুধাল, ভয় পাচ্ছ দুরোত্তমা? নিষাদের চোখে মুখে ভয়ের আড়ষ্টতা। হৃদ ঘোর লাগা চোখে তাকায়। অন্ধকারে যেন নিষাদের ঠোঁটের কম্পন তার দেহকে কম্পিত করছে। হৃদ নিষাদের কোমর থেকে হাত সরিয়ে আলতো করে দুগালে হাত রাখে। নিষাদের ভয়ার্থক চোখ জোড়ার দিকে তাকিয়ে স্তব্ধ দৃষ্টি ফেলে নিষাদের কম্পিত চিকন কম্পায়মান ঠোঁট জোড়ায়। বুকের পাঁজরে তার কিছু একটা আঘাত করছে। অনুভূতিকে দমিয়ে রাখতে পারছে না কিছুতেই। চেষ্টাও করল না হৃদ। নিষাদের কম্পনরত ঠোঁটজোড়া নিজের উষ্ঠচকল অতি আবেশে আবদ্ধ করে নেয়। শিউরে ওঠে নিষাদ। লোমকূপ খাড়া হয়ে যায় তার। হৃদের উত্তপ্ত ওষ্ঠ পরশ বিন্দু বিন্দু করে ছুঁয়ে দিচ্ছে নিষাদের ওষ্ঠে। হৃদের স্পর্শে সেদিনের মতো কোনো হিংস্রতা নেই, আছে শুধু ভালোবাসার প্রখরতা। নিষাদের চোখ বন্ধ হয়ে গেল আপনা আপনি। ঠেলে সরিয়ে দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে হলো না তার, বরং উপভোগ করল হৃদের দেওয়া অতি আদরের পরশ হলো। তবে সে পারছে না। হৃদযন্ত্রের আওয়াজে নিজেই কেঁপে উঠছে বারংবার। সহ্য করতে পারল না বেশিক্ষণ। সরিয়ে দেওয়ার জন্য হৃদের বুকে হালকা ধাক্কা দিল। হৃদ সেই ধাক্কা অগ্রাহ্য করে নিষাদের মুখপান আরো উপরে তুলল। হৃদের ওষ্ঠ ছোঁয়ার গাঢ়তা যেন কাঁপিয়ে তুলছে তার ছোট্ট মনকে। বেসামাল হয়ে অজান্তে খামছে ধরল হৃদের বাহু। অতি উষ্ণ পরশের সাথে নতুন করে পরিচিত হলো নিষাদ। হৃদের প্রণয়ের তীব্রতা হৃদয়ঙ্গম করার সূচনায় পা রাখল সন্তর্পণে। কৃষ্ণকায় আকাশে রূপালী চাঁদ তার কিরণে অদ্ভুত এক আলোড়ন তৈরি করেছে রাতের আধারে। বাতাসে থমকে থমকে ভেসে বেড়াচ্ছে ফুলের সুবাস। আকাশের বুকে এক দাম্ভিকতা নিয়ে যেন চাঁদের স্থান, আর তার আশেপাশে অজস্র তারার বিচরণ। তারা যেন পাহারা দেওয়ার কাজে লিপ্ত। তুষি আকাশ পানে মুখ করে নির্নিমেষ তাকিয়ে আছে। ঘ্রাণ ইন্দ্রিয় টেনে টেনে সুবাস নিচ্ছে সেই নাম না জানা ফুলের। অদ্ভুত সুন্দর লাগছে পরিবেশ মুহূর্ত। তুষির উৎফুল্লে মনে আর প্রশ্নরা দল বেঁধে দৌড়াতে পারছে না। দুপুরের সময়টা যে তার মনে নাড়া দিয়ে গেছে। আরাফের বুকের সাথে লেপ্টে থেকে কিছু একটা উপলব্ধি করতে পেরেছে তুষি, যার নাম ভালোবাসা কিনা জানা নেই, তবে প্রশান্তির ছোঁয়া পেয়েছিল সেই সময়টুকু। এইটুকুতে তার লুকোনো অভিমান ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। তুষির চোখ জোড়া আকাশের দিকে নড়ে চড়ে সামনের অদূরবর্তীতে এক ফ্লাইটে যায়। খোলা জানালা ভেদ করে তুষির সূক্ষ্ম চোখ অস্পষ্ট এক দৃশ্যে চোখ পড়তে তুষি ভ্যাবাচাকা খেয়ে যায়। দ্রুত নাক মুখ কুঁচকে বলে ওঠে, ছি। তুষির গা ঘুরিয়ে ওঠে। নাশকতার একটা লিমিট থাকে। এভাবে খোলামেলা জানালার সামনে দাঁড়িয়ে এসব কি করছে? তুষির চোখ ঝাঁঝিয়ে ওঠে।
দ্রুত চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, তুষির বেহায়া মন অন্য কিছু বলে উঠল। তুষি আপন মনে বিড়বিড় করল, আচ্ছা, এটা এমন কি জিনিস যে মানুষের আশেপাশের আর কোনো খবর থাকে না? তুষি চোখ পিট পিট করে সোজা তাকালো সামনে। রেলিংয়ে থুতনি থেকে চোখ পিট পিট করল। কি করছো এখানে? তুষি চমকে উঠে মুখ তুলতেই রেলিংয়ে থাকা থুতনিতে ধপাস করে একটা বাড়ি খায়। দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয় তুষি। থুতনিতে হাত বুলিয়ে আস্তে করে পেছনে ফেলল। আরফের তীক্ষ্ণ তেজি চোখে তাকিয়ে সূক্ষ্ম ঢোক গেল। আরব বিরক্ত নিয়ে তুষির দিকে তাকিয়ে থুতনি থেকে হাত সরালো। ভালো করে দেখে নিয়ে বিচলিত হয়ে বলল, ছটফট করো কেন এত? একটু চুপ থাকতে পারো না? বাঁদর একটা। তুষির রাগ উঠে গেল। ঠোঁট কামড়ে তা নিবারণ করল। আরফের হাত সরিয়ে তীক্ষ্ণ গলায় বলল, আমি বাদর? আমি বাদর হলে আপনি কি জাদ্রেল একটা? আরব তুষির কথায় তোয়াক্কা না করে প্রশ্ন ছুড়ল। কে দেখছিলে বাইরে? আমাকে দেখে যে চমকে গেলে? তুষির চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পায়তারা করল। আরব তুষিকে সরিয়ে সামনে এগোতেই বাধা দিল তুষি। আরফের কাঁধে হাত রেখে আটকে দিল। আরব ভ্রুকুচকে তাকাতে তুষি আমতা আমতা করে বলল, কিছুই দেখিনি। হ্যাঁ, বিশ্বাস করুন, কিচ্ছুটি দেখিনি। আপনিও দেখবেন না কিছু। চলুন আমরা অন্ধ হয়ে বসে থাকি। তাজ্জব বনে গেল আরব। তুষির বোকাশোকা কথায় এক পুরো উচালো। চিরাচরিত কণ্ঠে জিজ্ঞেস করল, পাগল হয়ে গেছো? অন্ধ হয়ে যাবো মানে কি? তুষি সরো, আমাকে দেখতে দাও। তুষি উদ্বেগ নিয়ে আরবকে আটকাতে গেল। লাফিয়ে উঠতে পায়ের রগে চিনচিনে ব্যথা করে উঠল। আহ বলে চেঁচিয়ে উঠল। নীরব পরিবেশে তুষির চিৎকারে হকচকিয়ে গেল আরব। তুষির মুখে হাত চেপে ধীরস্থির গলায় শাসিয়ে উঠল, শাট আপ তুষি, চেঁচাচ্ছ কেন? লোকজন শুনলে কি ভাববে? তুষি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মুখ থেকে হাত সরালো। অতি অবুঝ গলায় জিজ্ঞেস করল, কি মনে করবে? তোমার মাথা। তুষির তর্জনী আঙুল তুলল আরবকে একটা কড়া কথা বলার জন্য। তার আগে শূন্যে ভেসে গেল সে। আরাফের কোলে নিজেকে আবিষ্কার করলো সময় ব্যবধানে। তুষি পুনরায় চেঁচিয়ে উঠল, আবার কোলে নিলেন কেন? সারাদিন শুধু এইসব করার ধান্দায় থাকেন আপনি, তাই না? নামায়। আরাফ আস্তে করে নামিয়ে দিল বিছানায়। তুষি গুটিসুটি মেরে সরে গেল বিছানার অন্য পাশে। আরাফের বেড টেবিলের ড্রয়ার খুলে মুভ স্প্রে বের করলো। বিছানার এক পাশে বসে হাতের ইশারায় তুষিকে বলল। কাছে আসো। তুষি অভ্যন্তরে হুড়মুড়িয়ে এক গাঢ় নিঃশ্বাস বেরিয়ে আসে। আরেকটু গুটিয়ে নিয়ে বলে, কেন? আদর করি। সহ্য শক্তি আচানক শূন্যে মিলিয়ে গেল। বুকের ভিতর ডিপ ডিপ শব্দ হচ্ছে তার। ছোট্ট এক নিঃশ্বাস ছেড়ে নাকচ করে বলল, লাগবে না আমার, এমনি ঠিক আছি। বাট আই ওয়ান্ট। বলিষ্ঠ হাতে আরব টান দিয়ে তুষিকে নিজের কোলের উপর বসায়। তুষি পায়ে হালকা ব্যথা পেলেও তা প্রকাশ করতে পারল না। আরফের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে তুষি পুনর্বার বাকরুদ্ধ হয়ে গেল। আরফের উষ্ণ তপ্ত নিঃশ্বাসের আলিঙ্গনে থমকে গেল। আরফ অনিমেষ তাকালো তুষির দিকে। এক হাতে সম্পূর্ণ ভার নিল তুষির, অন্য হাতে তুষির পায়ে স্প্রে করে দিল। তুষির চমকে নিজের পায়ের দিকে তাকালো। আরফ স্প্রে করে তুষির পায়ে হাত দিতে গেলেই তুষি নাকচ করে বলে, এই খবরদার পায়ে হাত দিবেন না। আমার পায়ে সুরসুরি আছে, না হলে না করতাম না। মুখ বন্ধ। আরব তুষিকে ধমকে পায়ের গোড়ালিতে আস্তে করে মালিশ করতে থাকে। মিনিট বাদেই তুষি নিয়ন্ত্রণহীন হলো। বিলম্ব না করেই দম ফাটিয়ে হেসে উঠল। আরব তুষিকে হাসতে দেখে আকাশ থেকে পড়ল। এই মেয়ের কি মাথা খারাপ হয়ে গেল? পাগল হয়ে গেছে নাকি? আরব ভ্রুযুগল ললাট স্পর্শ করে আশ্চর্যজনিত সুরে বলল, হাসছো কেন? আজব তো। তুষি নিজের হাসি থামিয়ে অতি সাবধানে মুখে হাত রাখল। দম নিয়ে বলল, সুরসুরি বিড়ম্বনায় পড়ে হেসেছি। বললাম না আমার পায়ে সুরসুরি আছে। বলেই তুষি আরেক দফায় হাসতে লাগলো। আরব কপাল কুঁচকে তুষির দিকে তাকিয়ে বলল, হাসি থামাও। কখনো চেঁচাচ্ছ, কখনো হাসছো। চার দেয়ালের বাইরে এগুলো অন্যের কানে পৌঁছে গেলে ব্যাপারটা লজ্জাজনক হয়ে যাবে তোমার জন্য। তুষির হাসি বন্ধ হয়। ভ্রুচুলকে ভাববার ভঙ্গি করল। কিছুক্ষণ ঠাউর করে উঠতে পারল না আরাফের ঘুরিয়ে ফিরিয়ে কথার মর্ম। ভাবাবেগ গলায় প্রশ্ন ছুড়ল, কেন? হাসলে বা চেঁচালে এতে লজ্জার কি আছে? আর মানুষ শুনলেই বা কি ভাববে?
নিমিষেই সজোরে তুষির কোমরে হাত চালানো করলো আরাফ। ধক করে কেঁপে উঠল তুষি। প্রগাঢ়তা চাহনিতে তুষিকে অস্থির করে তুলল আরাফ। তুষিকে নিজের সাথে আর একটু ঘনিষ্ঠ করে কানের কাছে ফিসফিস করে বলল, ভাববে আমরা আমাদের কমলা রঙের বেবি নেয়ার প্রসেসিং শুরু করে ফেলেছি। অনড় হয়ে গেল তুষি। স্তব্ধ হয়ে গেল তার সমস্ত কায়া। শরীরে মৃদু বলটুকু পেল না। আর কমলা রঙের বেবি, মনে পড়ে গেল তার দেয়া আরাফের উপর অভিশাপের কথা। তাকে আইসক্রিম কিনে না দেওয়ায় অপরাধে সে নিজেই আরাফকে কমলা রঙের বেবি হওয়ার অভিশাপে অভিশপ্ত করেছিল। কান দুটো গরম হয়ে গেল তুষির। প্রসেসিং শুরু করব নাকি কোল থেকে নামবে? আরাফের লাগামহীন প্রশ্নে তুষির হৃদযন্ত্র থমকে গেল। হাতের কর্পূর ঢিলে হয়ে উঠে আসতে গেলেই চোখ যায় সেই জানলার দিকে। তুষির চোখ বন্ধ করে আবারও থম মেরে বসে পড়ে আরাফের কোলেই। এই দুজন এখনো জানলা থেকে সরেনি। এখানে দাঁড়িয়ে কি বাকি কাজ সেরে ফেলবে নাকি? তুষি রিনঝিনে কণ্ঠে অতি উত্তেজিত হয়ে বলে ওঠে, এরা কি সরবে না এখান থেকে? কখন থেকে কি শুরু করেছে জানালার কাছে দাঁড়িয়ে? লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে নাকি? ছি! আরাফ বিস্মিত চোখে তুষির দিকে তাকালো। তুষির কুঁচকানো নাক মুখ দেখে বলল, কারা সরবে না? কাদের কথা বলছো? ওই যে ওইখানে সামনের জানালাটা, আমাদের বারান্দা বরাবর। সম্পূর্ণ কথা শেষ করার আগেই তুষি মুখে হাত চাপল। কি সর্বনাশী কাণ্ড! সে উত্তেজনার বসে কী সব বলে দিল এগুলো। আরাফ তুষিকে সরিয়ে সামনে তাকাতে নিলেই তুষি আরাফের কোল থেকে নেমে সামনে এসে দুহাটু ভেঙে বসে পড়ল। আরাফ ভ্রু কুঁচকে বলল, দেখতে দাও। আশ্চর্য! না দেখলে বুঝবো কিভাবে কিসের কথা বলছো? না না, দেখা লাগবে না। আপনি আমার ভালো করে দেখুন তো, আমি অনেক সুন্দর, তাই না? এত সুন্দর বউ থাকতে আপনার অন্য কিছু দেখায় কেন মনোযোগী হওয়া লাগবে? আমাকে দেখুন না ভালো করে। লুক এট মাই টানা টানা আইস। আরাফ ঠোঁট কামড়ে হাসি আটকাল, বলল, পরে, আগে আমাকে দেখতে দাও। ওখানে কি হয়েছে? তুষি নাছোড়বান্ধা হয়ে গেল, নড়ল না। ধিমিয়ে উঠে বলল, আবার বলে ওখানে কি হয়েছে দেখবে? বললাম তো আমার দিকে অ্যাটেনশন দিন। আরাফ আর হাসি আটকাল না। ঠোঁট বেঁকিয়ে হেসে তুষিকে নিজের কোলের উপর বসালো। তুষি অবাক হয়ে তাকাতে সামনের দিকে ইশারা করে বলল, চলে গেছে। তুষি সেদিকে তাকিয়ে দেখল ও দুজন যুবক যুবতী, আর নেই জানালার পর্দাগুলো টানা। তুষি চোখ বড় করে ফেলল। তার মানে আরাফ আগেই দেখেছে। বিস্মিত চোখে আরাফের দিকে তাকাতে আরাফ তুষির ঘাড়ের চুলগুলো সরিয়ে মুখ ডোবাল। রুক্ষ ঠোঁটজোড়া গভীরভাবে ছুঁয়ে দিল তুষির ঘাড়। তুষি নিজের পেটের দিকে টি শার্ট খামছে ধরে চোখ বন্ধ করল। আরাফের পৃষ্ঠদেশ খামছে ধরে বলল, কি করছেন? অ্যাটেনশন চাইলে না, সেটাই দিচ্ছি। আরাফের জড়ানো কণ্ঠ মাতাল করা এক অনুভূতিতে তুষির হৃদগহ্বর কেঁপে উঠল। সরিয়ে দিতে উদ্যত হলেই আরাফ তুষিকে কুলে নিয়ে সেভাবেই বিছানায় আধশোয়া হয়ে গেল। তুষি নড়তেই আরাফ তুষির হাতের আঙুলের ভাঁজে নিজের হাতের আঙুল ছড়িয়ে নিল। নেশাত্মক কণ্ঠে বারণ করে বলল, নড়বে না, না হলে কিন্তু আমার 1 মিনিটও দেরি লাগবে না। নিজের সমস্ত বাঁধ ভাঙতে কিন্তু আমি চাইছি না এখন। তাই ঘুমাও, আর আমাকেও ঘুমাতে দাও। পরিবেশে থমথমে নীরবতা বিরাজমান। মাথার উপর থাকা ফ্যানের অনবরত শোষ আওয়াজে নীরবতা যেন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করল। তিক্ত অনুভব করল ইলো। ভার্সিটির 4 তলার লাইব্রেরি রুমে কাট স্তব্ধতা। বইয়ের পাতায় কয়েক জোড়া চোখ কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। ইলো কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে ব্যাপক পেরেশানিতে আছে। তার কাছে মনে হয় যত ঝঞ্ঝাটের সাবজেক্ট এই কেমিস্ট্রি। এত এক্সপ্রেশনের কেন এতে? ইলু বই বন্ধ করল। চেয়ারে পিঠ ঠেকিয়ে আটকানো দম ছাড়ল। টিস্যু দিয়ে মুখটা মুছে নেয়। গরমের ভ্যাবসা আভায় চশমাটাও ঝাপসা হয়ে গেছে। ইলু চশমা যত্ন করে মুছে চোখে পড়ল। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল সামনে সারিবদ্ধ করে রাখা বুক সেলফগুলোর দিকে। ডক্টর সরোজকান্তি সিংহ হাজারির বইটা পড়তে হবে। সামনে এক্সাম, যতটুকু সম্ভব পড়ে পড়ে এগিয়ে রাখতে হবে। সেলফের সামনে এগিয়ে গিয়ে সুচালো চোখে এক একটি বই ঘেঁটে দেখতে লাগলো। কাঙ্ক্ষিত বইটি নজরে এলো না। হেঁটে হেঁটে আরেকটা সেলফের সামনে গিয়ে প্রথম সেলফে কাঙ্ক্ষিত বইটা নজরে এলো। ইলু উচ্ছ্বাসিত হলো। মৃদু হেসে আলতো হাতে সেলফ থেকে বই বের হলো। বই হাতে এক স্বস্তির শ্বাস টানলো। উচ্ছ্বাস নিয়ে পেছনে ঘুরতেই ইলুর হাসি মুখ গায়েব হয়ে গেল। থমকে গেল খানিক।
নীলাভমণির বিচরিতি চোখ জোড়া গভীর থেকে গভীর দৃষ্টি ফেলল ইলুর দিকে। শ্বাস দীর্ঘ হলো তার। রুদ্ধশ্বাস নিয়ে এক ঢোক গেল। ম্লান চোখে তাকিয়ে থেকে সেটে গেল সেলফের সাথে। তা দেখে ঝরা হাসে ইফাজ। দুহাত পকেটে গুজে অনিমেষ তাকিয়ে থাকে চশমার ফাঁকে থাকা ইলুর কম্পায়মান চোখ জোড়ায়। এক পা করে এগিয়ে যায় ইলুর দিকে। ইলুর দুপাশে সযত্নে নিজের শক্তপোক্ত সুঠাম হাত জোড়া রাখল। খানিক ঝুঁকে পড়ল ইলুর মুখের উপর। অস্থির হয়ে ওঠে ইলু। বিরস চোখে সেই নীলাভ চোখ জোড়া আটকাতেই আটকে ওঠে। মস্তিষ্কে টান লাগে। মস্তিষ্কে থাকা একটি নিউরন যেন কিছু মেলানোর চেষ্টায় ব্যস্ত। সেই চোখের রং ও কি নীল রঙের ছিল। স্থির হতে থাকে ইলুর শরীর। অবশ হয়ে পড়ে সেখানেই। সে ভয়ঙ্কর দিন রাত সব কিছু যেন অকপটে মনে করিয়ে দিচ্ছে এই চোখ জোড়া। ইফাস অধর ছড়িয়ে হাসল। মোলায়েম কণ্ঠে বলল, মিল খুঁজে পাবে না মিস চাশমিশ। লুক অ্যাট মাই আইস। আমার নীলাভ মনের চোখ জোড়া কিন্তু এত ভয়ঙ্কর নয়। ইলুর দৃষ্টি গম্ভীর হলো। নীলাভ মনির চোখে তাকিয়ে বুকে চেপে ধরল বই। সব প্রতিভ চাহনি নিক্ষেপ করে ইলুর মাথা নাড়া খেল। না, সেই চোখ আর এই চোখের মাঝে বেশ মিল থেকেও অমিল। ইলু আর ভাবতে পারছে না। বুকে অসহ্যকর চিনচিনে ব্যথায় দম বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ তার দম আটকে রেখেছে। ইলু নিঃশ্বাস ফেলে স্বাভাবিক হলো। শূন্য চোখে তাকিয়ে বলল, আমাকে যেতে দিন। ইফাত শুনল না, বরং সেভাবেই দাঁড়িয়ে থেকে অবলোকন করল ইলুর মায়াবী মুখখানা। মুখশ্রীর এক মাধুর্যতায় ইফাজের চোখে ঝিলিক দিয়ে ওঠে। আচানক কেঁপে ওঠে ইফাজের বক্ষস্থল। ক্ষিপ্র হয়ে যায় চোখ মুখ। এই মায়াবী মুখশ্রীতে হাজার কষ্ট যে লুকায়িত। এই কষ্টের উৎস যার থেকে হয়েছে তার শাস্তি সে পেয়ে গিয়েছে। তবুও ও তেজের তীব্র ঝলকানি ফুটে ওঠে ইফাজের চোখ মুখে। নিজের ক্ষোভ অবদমন করল। ঠোঁটের কোণে হাসি আনার প্রয়াস করে সরস গলায় বলল, সারাদিন বইয়ের মাঝে ডুবে থাকো কিভাবে মিস চশমিশ? এই করে করে তো চোখটার বেহাল দশা করলে। দেখো, বরের আদর সোহাগ পাওয়ার আগ পর্যন্ত চোখটা যেন ঠিকঠাক থাকে, না হলে কিন্তু। বিগলিত হাসি ইফাজ সম্পূর্ণ শেষ করে না কথাটা। ইলু আশ্চর্য হয়ে গেছে। বিশ্রী কথা বলছে কেন এলো? তালাবদ্ধ করলো নিজের শরীরের কম্পন অনুভূতি। দৃঢ় কণ্ঠে তেতে উঠে বলল, হাত সরান, যেতে দিন আমাকে। আর মুখে লাগাম টানুন। এইসব কথা যাদেরকে শোনালে খুশি হবেন তাদেরকে বলুন আমি ওইসব মেয়ে নই। আপনি হয়তো জানেন না যে আমি যা জানি তুমি নিজেও হয়তো তা জানো না। হতে পারে তোমার জীবনের গুরুত্বপূর্ণ একাংশ আমার জানা হতেই তো পারে, তাই না? ইলু অবাক হলো। ইফাজের দিকে তাকাতেই ইফাজ রহস্য হাসল। প্রশস্ত আঁখি পল্লব মেলে ইফাজ বলল, চলো আমরা কোথাও বসে কথা বলি। চা নাকি কফি নিব, নাকি কোল্ড ড্রিঙ্ক? কোল্ড ড্রিঙ্ক কি? দ্বিধান্বিত চোখে তাকালো ইলু। রহস্যজনক লাগছে সামনে দাঁড়ানো দূর দিকে। মুখ ঘুরিয়ে কপট রাগের আভা এনে বলল, আমি আপনার সাথে কথা বলতে চাই না, প্লিজ সরে যান। আমার ভালো লাগছে না। তাছাড়া সামনে এক্সাম আছে আমার। পথ ছাড়ুন, আমার পড়া আছে। ইফাজ প্রসন্ন হেসে সরে দাঁড়ালো। ইলুর হাত চেপে রাখা কেমিস্ট্রি বইয়ের দিকে তাকিয়ে কৌতুকে সুর গলায় এনে বলল, কেমিস্ট্রি বই পড়ে কি হবে যদি মনের কেমিস্ট্রি বুঝতে না পারো? ইলু বিরক্ত হয়, তবে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। কেন পারছে না তার উত্তর তার কাছে নেই। অন্য কোনো ছেলে যদি এভাবে তাকে ডিস্টার্ব করতো, এতক্ষণে সেই ছেলেকে সূত্রের মার পেঁচে ফেলে দিশেহারা করে ফেলতো। তবে এই ছেলের বেলায় পারছে না কেন? ইলু চোখ কুঁচকে তাকায়, আনর্ম গলায় বলে, আপনি প্লিজ সরুন, আমার পড়া আছে, আমাকে যেতে দিন। ইফাত সন্দিগ্ধ চোখে তাকালো ইলুর দিকে। ইলুর গলায় ঝোলানো কালো রঙের ওনার দিকে তাকিয়ে স্মিত হেসে হাত বাড়িয়ে ওনা গলা থেকে টেনে নেয়। ইলু ভয়ে তটস্থ হয়ে যায়। শ্বাসরুদ্ধ হয়ে ওঠে তার। ইফাস ওনা মেলে ইলুর বুকের উপর পেঁচিয়ে দেয়। এক হৃদয় বিগলিত হেসে গাঢ় গলায় বলে ওঠে, ওড়নাটা ঠিক জায়গায় রাখতে শিখো। পুরুষ মানুষ হিংস্র পশুর মতো, তারা নারীদের শরীরে কামুকতা খুঁজে বেড়ায়। ইলু হতবাক হয়। ইফাজের কথার ভাঁজে চুপসে গেল সে। কথাটি সত্যি বিশ্বাস করে ইলু মনে প্রাণে সে যে ভুক্তভোগী। ইলু চোখে জল ছেপে আসে। নত মস্তস করে চোখের জল লুকাতে ব্যস্ত হয়ে গেল সে। নিজের দুর্বলতা কখনোই প্রকাশ করতে ইচ্ছুক নয়।
উষ্ণ ছোঁয়া পেলে নিজের ললাটে এলো চমকে গেল। হুট করে চোখ মেলে সামনে তাকাতে অদৃশ্য হয়ে গেল সেই নীলাভ চোখ জোড়ার মালিক। জানালা ভেদ করে ঝকঝকে মিষ্টি রোদ গলিয়ে পড়ছে ঘরের ভেতর। থমথমে ঘরে গুমট ভাবটা যেন রোদের ঝলকানিতে মিয়ে গেল। প্রভাকরের তীব্র রোশনিতে ঘুম ভাঙে হৃদের। পিটপিট করে চোখ মেলে ফ্যানের দিকে দৃষ্টি স্থাপন করে। শরীর থেকে ঘাম নিঃসৃত হচ্ছে তার। ফ্যানের প্রকোপ বাতাসেও যেন বাহিরের উষ্ণতা সব তার শরীরে এসে জমেছে। গুমট গরমে হাঁসফাঁস করে উঠল হৃদ। শরীর থেকে চাদর ফেলে দ্রুত শার্টের দুটো বোতাম আনব্লক করল। কপালের সাথে ঘামে লেপটানো চুলগুলো পেছনে ঠেলে দিল। হঠাৎ এত উষ্ণতা ছড়ানোর কারণ বুঝল না। শরীরও দুর্বল লাগছে, মাথা ঝিমঝিম করছে। বিছানায় হেলান দিয়ে চোখ বুজে নিল। মাথা বেডের তাড়নায় মনে হলো এক কাপ উষ্ণ ধোয়া ওঠা কফি তার অতি দরকার, অন্তত নিজের মাথা ব্যথা কমানোর জন্য। হৃদ দুর্বল পায়ে উঠে দাঁড়ালো। কালো রঙের শার্টটা ঘামে ভিজে চুপচুপ করছে। ওয়াশরুমে গিয়ে ভেজা শার্ট ছেড়ে শাওয়ার নিল। ফুরফুরে মেজাজে বের হলো ওয়াশরুম থেকে। শাওয়ার নেওয়ায় মাথা ব্যথাটা অনেকাংশে কমেছে। কাভার থেকে ব্লু রঙের টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল। সারা ঘরে চোখ বোলাতেই কপাল কুঁচকে গেল তার। নিশাদকে ঘুম থেকে উঠেছে পর থেকে একবারও দেখেনি। রোজ সকালে ঘুম থেকে জেগে নিশাদকে তার বাহুডোরে পায়। চকিত হয় হৃদের মন। সারা ঘরে সারা শব্দ নেই কোনো। মনে হচ্ছে না সে ছাড়া আর কেউ এই ঘরে আছে। নিশাদকে নিজের চোখের সামনে না পেয়ে মনে পড়ে যায় নিশাদের পালিয়ে যাওয়ার কথা। তার উদ্ভ্রান্ত মন যেন আওয়াজ তুলে বলে নিশাদ নেই এখানে। দুর্বল শরীরে ঘর থেকে দৌড়ে বের হয়। অন্য পাশের ঘরে গিয়েও যখন ঘর ফাঁকা পেল, উচ্চ শব্দে ডেকে উঠল হৃদ নিশাদের নাম ধরে। রুম থেকে বেরিয়ে সামনে যাওয়ার আগে নিশাদ হুড়মুড়িয়ে তার সামনে চলে আসে। আচমকা হৃদের এমনটাকে চমকে যায় নিশাদ। কিছু বলতে গেলে হৃদের চক্ষুদয় লাল দেখে কপট দমে যায়। মিনমিন করার আগেই হৃদ এগিয়ে এসে হ্যাসকা টান দিয়ে নিজের বুকে জড়িয়ে নেয়। হৃদের এমন কাণ্ডে হতবিহ্বল হয়ে গেল নিশাদ। হৃদের শরীরের উষ্ণতায় যেন তার বুকের লবডবের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। হৃদ শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল নিশাদকে। শরীর কাঁপছে তার। নিশাদ বহু কষ্টে গলা দিয়ে স্বর বের করে বলল, কি হয়েছে রিত? এমন করছেন কেন? আপনার শরীর কাঁপছে কেন এত? ঠিক আছেন তো আপনি? একটু ছাড়ুন আমাকে। নিশাদের গলার স্বর পেতেই ছেড়ে দিল হৃদ। নিশাদের দুগালে হাত রেখে দম নিল। নিশাদ চিন্তিত মুখে জিজ্ঞেস করল, আপনি এভাবে চেঁচালেন কেন? আমি তো ঘরেই ছিলাম, আর আপনি উঠতে গেলেন কেন? আপনি তো অসুস্থ। হৃদ নিশাদের অস্থিরতা দেখে অস্ত্র ছোয়ালো ললাটে। নিশাদ চোখ বন্ধ করে অনুভব করলো সেটা। নিশাদের গালে হাত রেখে আবেগী গলায় বলে উঠল, সকালে ঘুম থেকে উঠে তোমাকে না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। রোজ তো তোমার আগে আমিই ঘুম থেকে উঠি। আজ তার ব্যতিক্রম হওয়ায় ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকে ঘরে না দেখে ভেবেছিলাম। হৃদ কথা শেষ করল না। নিশাদের চোখ ঘন কালো মেঘে জমল। মেঘমেদুর কণ্ঠে বলে উঠল, ভেবেছিলেন আমি পালিয়ে গেছি আবারও? আপনি এখনো আমায় বিশ্বাস করতে পারেননি, তাই না? হৃদ নিরাধার চোখে তাকালো নিশাদের শুকনো মুখের দিকে। নিশাদকে পুনরায় জড়িয়ে ধরে মাথায় ঠোঁট ছুঁয়ে বলল, নিজের থেকেও বেশি। আমি জানি আমার দূরত্বমা আমাকে ছেড়ে আর যেতেই পারবে না। নিশাদ অল্প দূরত্ব নিয়ে হৃদের বুক থেকে মাথা ধরল। প্রশ্নাত্মক কণ্ঠে জিজ্ঞেস করল, এটা কেন মনে হলো? কারণ মনের দ্বারগোড়ায় ওপাশেও যে এই ভয়ঙ্কর প্রেমিকের জন্য অনুভূতির জাল বুনতে রুদ্ধ হয়েছে। আমাকে ছেড়ে যেতে গেলে যে এখন নিজেকেই নিজের মনের বিরুদ্ধে যেতে হবে। লজ্জায় গাল দুটো লাল হলো নিশাদের। নত মস্তক হয়ে মুখ লুকানোর আবদার করে বসে হৃদের বুকে। মুখ বুকে গুজায় আগেই হৃদ আগাল গোছে নিশাদের মুখটা ওপরে তোলে। লজ্জায় মোড়ানো নিশাদের মুখখানা দেখে হৃদ মৃদু হাসল। নিশাদ চোখ বন্ধ রেখে বুঝতে পারল হৃদের উন্মাদনা নিঃশ্বাস। ভারী ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে তার লালাভ মুখের ওপর। হৃদ ঠোঁট এগিয়ে নিয়ে গেল নিশাদের ঠোঁটের দিকে। ঘ্রাণেন্দ্রিয় সজাগ হয় নিশাদের। পোড়া গন্ধ নাকে এসে লাগতে বিকৃতি করে ফেলে চোখ মুখ। কিছু একটা মনে পড়তেই চোখ যুগল আপনা আপনি খুলে যায়। চোখ খুলে হৃদকে সরিয়ে দৌড়ে রান্নাঘরে চলে যায়।
চুলায় আঁচ কমানোর আগেই দেখতে পায় কড়াই রাখা নুডলস পুড়ে ছাই হয়ে গেছে। নিশাত হতাশ চোখে তাকায়। চুলা থেকে কড়াই নামিয়ে গোলগাল চোখে তাকিয়ে থাকে পুরো নুডলসের দিকে। ঠোঁট উল্টে রান্নাঘরের দরজায় চোখ পড়তে হৃদকে দেখতে পায়। হৃদ দেয়ালে একবার ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। নিশাত তাকাতেই কুটিল হাসে হৃদ। তা দেখে ফুসলে ওঠে নিশাত। কড়াই বেসিনে রেখে পানি ছেড়ে দিয়ে বলে ওঠে। হাসাবেন না। হৃদ নিশাতের কথার বিপরীতে হু হু করে হেসে ওঠে। নিশাত অসহায় চোখে তাকায়। অন্যদিকে মুখ করতে হৃদ পেছন থেকে জড়িয়ে ধরে, ঘাড়ে মুখ ডুবিয়ে বলে। গিন্নি হওয়ার কোনো প্রয়োজন নেই। এসব করার অঢেল সময় আছে আপনার। এখন এসবে মাথা না ঘামিয়ে পড়াশোনায় একটু মনোযোগী হন ম্যাম। ভার্সিটির ফার্স্ট বয়ের ওয়াইফ পরীক্ষায় ফেল করায় বাসা থেকে পালিয়েছে। ব্যাপারটা কেমন হলো না? পড়ার কথায় নিশাতের মাথায় বাস পড়ে। জীবনের সবচেয়ে বড় শত্রু হলো তার পড়াশোনা। এত কিছুর মাঝে এ কদিন সে মুক্তি পেয়েছিল পড়াশোনা থেকে। এখন আবার। হৃদ গম্ভীর কণ্ঠে নিশাতকে জড়িয়ে রেখেই বলল। হাত মুখ ধুয়ে রেডি হয়ে নাও, কলেজে যাবে। আজকে থেকে পুরো দমে পড়াশোনা শুরু। আর তোমার হোম টিউটর হব আমি। পড়াশোনায় একটু 19-20 হলে না দেখে নিও। হৃদ যেমন তার দূরত্বমাকে আদর করতে জানে, তেমনি শাস্তিও দিতে জানে। বলে হৃদ নিশাতের গালে চুমু খেল। নিশাত অসহায় গলায় বলল। আজকে যাবো না কলেজে, কাল রাতে ঘুমাতে পারিনি একদমই। আর আপনি প্লিজ জোর করবেন না, আপনার জন্য কিন্তু ঘুমাতে পারিনি, তাই আপনি এখন কিচ্ছুই বলবেন না। হৃদ ভ্রু কুঁচকাল। রাতের কথা মনে করার জন্য তীব্র চেষ্টা চালালো। কিছুই মনে পড়ল না। নিশাতের শুকনো মুখ দেখে সুচালো গলায় জিজ্ঞেস করল। কাল রাতে কি হয়েছিল? নিশাতের মনে পড়ে যায় সেই উষ্ণ আলিঙ্গনের মুহূর্ত, সেই উষ্ণ পরশের এলোমেলো বিচরণ। হৃদের ওষ্ঠ ছোঁয়ায় গাঢ়তা অনুভব করে নিশাত লজ্জায় লাল হলো। নিশাতকে এভাবে লজ্জা পেতে দেখে হৃদ চিন্তায় পড়ল। কিছুতেই মনে করতে পারছে না রাতের কথা। হুট করে মনে প্রশ্ন সঞ্চার হলো তার অবচেতন মনে কি ছুঁয়ে ফেলেছে নাকি নিশাতকে? হৃদ গাঢ় দৃষ্টিতে তাকালো। নিশাতের লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে বিস্ময় গলায় বলল। কাল রাতে কি? কথা আর শেষ করতে দিল না নিশাত। নিঃশব্দে রান্নাঘর ছেড়ে পালালো। হৃদ হতভম্ব হয়ে গেল। তার মানে কি হয়েছে? হৃদ এভাবে চায়নি কিছুই। কপাল বিরক্ততার ছাপ পড়ল। ক্যাবিনেটের উপর একটা বাড়ি দিয়ে বলে উঠল। ড্যাম ম্যান, তার মানে হচ্ছে এটা কি করলি ইডিয়েট? মাথার উপর অগ্নিরূপ নিয়ে তাকিয়ে আছে সূর্য। জ্বলন্ত আগুনের মতো ছড়িয়ে দিচ্ছে তার লাভা। তুষির কলেজ ছুটি হয়েছে। কলেজের গেট থেকে হেলতে দুলতে বেরোলো। অতি গরমে গায়ের সাথে সাদা কামিজ লেপটে আছে। তুষি ভিভেল্টের ওপর জড়ানো ওনার নিচের মুখ মুছল। টিস্যু দিয়ে রং ঢং করে মুখ মোছার ইচ্ছে নেই তার। গলা ঘাড়ে ঘামে চুপচুপ করছে। আজকেও নিশাত কলেজে আসেনি। আরাফ নামিয়ে দিয়ে গিয়েছে কলেজে। নিশাতের অবস্থা দেখে তুষি ভেঙচি কাটলো। বিড়বিড় করে মুখ লটকে বলল। আমি ওই হৃদকে কখনো বিয়ে করব না, কখনোই ভালোবাসবো না, থাকবো না আমি ওনার সাথে। আমি তো উমানকে ভালোবাসি। আমি ওই ছোলা মুরগিকে ছাড়া বাঁচবো না। মরণ, এখন তো ঠিকই গাপ্পি মেরে বসে আছিস হৃদ ভাইয়ার কাছে। কলেজেও আসতে মন চায় না। আর এই জন্যই তো বলি, সব মেয়েরা বিয়ে করবে না করেই তারা দেখি কিছুদিন পর পেট ফুলিয়ে বসে থাকে। শোনা যায় 5 মাসের বিয়েতে 2 মাসের প্রেগনেন্ট। এই রহস্য তো বুঝলাম আমি আজকে। তুষি হা হুতাশ করে উঠল। হাত দিয়ে বাতাস করার ভঙ্গি করে টলমলো পায়ে এগিয়ে গেল। আরব অফিসের কাছে ব্যস্ত। তুষিকে জোর গলায় বলে দিয়েছে কলেজ ছুটি হলেই যেন সোজা বাসায় চলে যায়। সে নিতে যেতে পারবে না, তবে কাজ না থাকলে যেতে পারে। তুষি অপেক্ষা করল না আরাফের। আসার হলে এতক্ষণে এসে পড়ত। তুষি একটা রিস্কা দেখতে পেয়ে হাত নাড়ালো। রিস্কা থামার আগে পেছন থেকে একটি মেয়ে ভাউ করে উঠল। তুষি চমকে পিছনে তাকিয়ে শ্রেয়াকে দেখে ভ্রু কুঁচকাল। শ্রেয়ার কাঁধে চাপড় মেরে বলল। একটা থাপ্পড় দিব। এভাবে জঙ্গিদের মতো হুটহাট আমার কলিজা কাঁপিয়ে দিচ্ছিস কেন ফাজিল? শ্রেয়া হাসতে হাসতে বলল। আরে সব বাদ দে, তুই আর নেশু তো অমাবস্যার চাঁদ হয়ে গেলি। দেখা পাওয়া দায়, বিয়ে করে একেবারে সংসারী হয়ে গেছিস মনে হয়। আরে না, আমি আর সংসারী। জামাইয়ের ঝামটা গুতা এগুলো খেতে খেতেই তো শেষ। আর তুই আছিস সংসারী হওয়া নিয়ে। তুষি বিড়বিড় করে বলায় শ্রেয়া পরিষ্কার বুঝল না কথাগুলো। তুষির বাহুতে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো। কি বলছিস ফিসফিস করে? আমি তো শুনলাম না কিছুই।
তোর শুনতে হবে না এইসব পোড়া কপালের কাহিনী। তুই জঙ্গলি বিড়ালের মতো আমার উপর লাফিয়ে উঠলি কেন সেটা বল। ওদের কথার মাঝে তুষির ডাক দেওয়া রিস্কওয়ালা এসে হাজির হয়।